দর্শক স্বাগত আজ দুপুরে আপনাদের সঙ্গে আছি আমি নুসরাত সাওম। সবার প্রতি শুভ কামনা জানিয়ে শুরু করছি আজ দুপুরের আজকের আয়োজন। আজ থাকছে সংস্কৃতি, এনটিভি অনুষ্ঠান সূচি ও দুপুরের অতিথি। প্রথমেই থাকছে সংস্কৃতি। ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে অনুষ্ঠিত হচ্ছে শিল্পী কাজী আব্দুল বাসেতের শিল্পকর্ম প্রদর্শনী বৃষ্টিতে রোদের কণা। প্রদর্শনীতে শিল্পীর অ্যাক্রিলিক, প্যাস্টেল, চারকোল, জল রং ও কালি কলমের রেখাচিত্র সহ মোট ৭২টি শিল্পকর্ম স্থান পেয়েছে। প্রতিদিন বেলা ৪টা থেকে রাত ৮টা এই সময় প্রদর্শনী চলবে ১১ জানুয়ারি পর্যন্ত। এবার এনটিভি অনুষ্ঠান সূচি। এবার জানিয়ে দিচ্ছি এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। সন্ধ্যা ৬টা ১৫ থাকছে বিশেষ টক শো সংলাপ প্রতিদিন। রাত ৮টা ২০ থাকছে শফিকুর রহমান শান্তনুর রচনায়, সাজিন আহমেদ বাবুর পরিচালনায় ধারাবাহিক নাটক ঘরের শত্রু বিভীষণ। এটা আমাদের ফ্যামিলির কি মান সম্মানের ব্যাপার না, ইজ্জতের ব্যাপার না আমাদের বংশের? হ্যাঁ, এই যে আমাদের আব্বা তো একটা বেলা তো খারাপ একটা না, এত খারাপ। কিন্তু আম্মা কি কোনোদিন সংসার ছেড়ে চলে গেছে? যায় নাই কি? হ্যাঁ, সেই জায়গায় সীমা চলে গেল, ফ্যামিলির মান সম্মান কোথায় যাচ্ছে? ধ্বংস হয়ে যাচ্ছে না? তা তো ঠিক আছে, কিন্তু আপনি কি করেছেন? করি নাই, করবো। কি করবেন? সীমাকে ফেরত নিয়ে আসবো, এই সংসারে সীমাকে আবার নিয়ে আসবো। ও, তো ভালোই। তো খায়রুল ভাইয়ের সাথে উনি সংসার করতে রাজি হয়েছেন? কেন রাজি হবে? অদ্ভুত কথা তো। খায়রুলের মতো একটা ফালতু, একটা অসভ্য, একটা বর্বর, তার সঙ্গে সীমা কেন সংসার করবে? কেন করবে বলো? যাও, কেন করবে? রাত ৯টায় থাকছে টার্কিশ ধারাবাহিক কুরুলুস ওসমান গাজী। রাত ৯টা ৪০ থাকছে একক নাটক। I'm not a criminal. I'm a writer. I write codes and algorithms. My algorithm tries to find out corrupt companies. তাদের ছেলে শরীফ বিদেশে যান চাকরির আশা, কিন্তু আজ ৩ বছর তার কোনো খোঁজ নেই। কিন্তু আপনার মনে হয় না আপনার এই অ্যালগোরিদমের কারণে বিশাল বড় ফাইন্যান্সিয়াল ডিসরাপশন হবে? আমার অ্যালগরিদম কি মিস করছে? রাত ১১টা ৩০ সরাসরি সম্প্রচার হবে টক শো এই সময়। এই ছিল এনটিভির আজ রাতের বিশেষ বিশেষ অনুষ্ঠানগুলির সময়সূচি। এবার দুপুরের অতিথি। প্রিয় দর্শক, আমাদের আজ দুপুরের অতিথি সঙ্গীত শিল্পী সজীব মাহতাব নিপু। শুভ দুপুর ভাইয়া। শুভ দুপুর। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ ভালো রেখেছে। খুব ভালো লাগছে আপনাকে পেয়ে, এবং সাথে গিটারটা দেখে ভীষণ ভালো লাগছে যে গান শুনতে পাবো। আমারও ভালো লাগছে এরকম একটা প্রোগ্রামে এসে। আমরা তো বলছিলাম দর্শকের সঙ্গীত শিল্পী, আপনি সঙ্গীত শিল্পী হিসেবে যাত্রা শুরু করলেও পরবর্তীতে পুরো ক্যারিয়ারটা জুড়ে মিউজিশিয়ান হিসেবে কাজ করেছেন, এবং আপনি আপনার যমজ আরেক ভাই আছে দীপু, এই দীপু আর নিপু মিলে অনেক লম্বা একটা সময় আপনাদের ক্যারিয়ারের। কেমন ছিল পুরো সময়টা? পুরো সময়টা অবশ্যই ভালো। আমি মানে যদি আমার মন থেকে আমি বলি, আমি যেহেতু মিউজিক পছন্দ করি অনেক বেশি, এটাতে আমার কোনো খারাপ লাগাই নেই। তো যত বড় জানি আরও ২০ বছর ৩০ বছরে যদি থাকি মিউজিকে, আমার খারাপ লাগবে না কখনো, আমি আশা করি। তো সেই ক্ষেত্রে মোটামুটি ১৬ বছর লম্বা সময় বলা যায়, যদিও অনেকের আর অনেক বড় ক্যারিয়ার থাকে। আমার জন্য ১৬ বছর অনেক লম্বা। তারপরে জীবনের ১৬ বছর এটা একটা বড় অধ্যায়। জি, এটা বলাই যায়। কারণ একদম পড়াশোনার মাঝে থেকেই শুরু করেছি, ইন্টারের পর থেকে এখন পর্যন্ত। মিউজিকের সাথে এই সংযোগটা কিভাবে হলো? মিউজিকের সাথে সংযোগটা এটা একটা আসলে এটা ইন্টারেস্টিং গল্প। এটা হচ্ছে ছোটবেলা থেকে আমরা প্রচুর গান শুনতাম। গান যখন আমরা টেপ রেকর্ডার ছিল, আমার চাচা একটা কিনে দিয়েছিল টেপ রেকর্ডার, ওটা নিয়ে আমরা মানে রেগুলার ক্যাসেট কিনে ওই টেপ রেকর্ডারে গান শুনতাম। তো শুনতে শুনতে পরবর্তীতে সিডি, বিভিন্ন যুগ আসলো, গান, কম্পিউটার চলতেছিল, গান তো শোনা চলতেই আছে।
তো এর মধ্যে ইন্টারমিডিয়েট পাশ করার পর একটা লম্বা সময় গ্যাপ থাকে না, ওই সময়টাতে আমরা তো বড় হয়েছি পুরান ঢাকার গ্যান্ডেরিয়া ধূপখোলা ওই এরিয়াটাতে। ওই এরিয়াতে লোডশেডিং প্রচুর হতো, প্রচুর লোডশেডিং, মানে এমন তেমন না, দিনে 6 থেকে 7 ঘন্টা বিদ্যুৎই থাকতো না। তো ওই সময় কিছু করার পেতাম না, গল্পের বই পড়ার অভ্যাস ছিল, আমার বাবার থেকে পেয়েছিলাম, তো ওটাও অনেকক্ষণ ভালো লাগতো না। তো এত সময়টা কি করা যায় যখন লোডশেডিংটায় বসে বসে, ওই তখনই চিন্তা করছি এক কাজ করি, এই সময়টা কাজে লাগে, যদি গিটার শেখা যায়। আচ্ছা, তো যদি শেখা যায় ওটা যে জীবনে ওতপ্রোতভাবে জড়িয়ে যাবে, 16 বছর এটাতেই থাকবো, সামনেও হতে থাকবো আরো, এটা তো তখন আসলে আইডিয়া ছিল না। মানে এটার প্রভাবটা যে এত বিস্তৃত এটা তখন হবে এটা পর্যন্ত তো জানিও না, কল্পনাতেও আসেনি। এই জন্যই। আর মূলত ইন্সপায়ার হচ্ছে আমার কাজিন, মামাতো ভাই, এই মুহূর্তে লন্ডনে থাকে, ওর নাম শান্ত। ও বাসায় গিটার বাজিয়ে গান গাইতো, ওর বাসায় গেলে দেখতাম ও গাইতো, ভালো লাগতো। যেহেতু আমি ছোটবেলা থেকে গান শুনি, গানের প্রতি একটা আগ্রহ ছোট থেকেই ছিল, তার মধ্যে ও গিটার বাজায় গাইতো, দেখতে তো খুব ভালো লাগতো। যদি একটু পারতাম, তাহলে ওই যে ওকে বললাম যে ভাইয়া কি করা যায়, আমি কি পারবো এই জিনিসটা, কি পারার মতো? হ্যাঁ পারার মতো, তুমি কিনো গিটার। কিনবো কিভাবে, তখন তো মাত্র স্টুডেন্ট লাইফ, মাত্র ইন্টার পাস করেছি, টিউশনি করাই 2-1টা। তো 2 ভাই মিলে ডিসিশন নিলাম কি করা যায়। কয়েকদিন যাবত টাকা জমাচ্ছিলাম, তখন নতুন বের হয়েছিল MP4 প্লেয়ার, একটা উইথ ক্যামেরা, এবং ওটার মধ্যে একটা গান শোনা যায়, বিভিন্ন ধরনের ভিডিও করা যায়। তো ওটা কিনবো, একটা প্ল্যান ছিল, ওটার জন্য টাকা জমাচ্ছিলাম। তো বাদ দিলাম ওটা প্ল্যান, আমরা ওটা বাদ দিই, ওই টাকাটা দিয়ে আমরা গিটারটা কিনি। তো ওই যে 2 জন মিলে ডিসিশন নিলাম, জমজ 2 ভাই, তো সবকিছুতে আমরা 2 জন, এমনকি গিটারটা শেখাটাও 2 জন, আর কোনো ফ্রেন্ডই লাগে না এই জীবনে, এরকম একটা অবস্থা, মানে ক্লোজ ফ্রেন্ড লাগেনি। হ্যাঁ, কিন্তু পরিবারের সহযোগিতাটা কি ছিল? পরিবারের সহযোগিতা এটা তো বলতেই হয়। আমার আম্মা পছন্দ করে, আমার আম্মা আমি গান গাই এটা খুব পছন্দ করে, ছোটবেলা থেকেই মানে আমি যখন স্টার্ট করব তখন থেকেই আম্মার সাপোর্টটা ছিল। আব্বা একটু রাগ করতো, কারণ ওনার কথা, তুমি সায়েন্স নিয়ে পড়ছো, পড়াশোনা করবা, তুমি ভালো একটা, হ্যাঁ এরকম একটা, তো তুমি গান বাজনা, উনি চাইতো না। কিন্তু পরবর্তীতে টের পেয়েছি আমার আব্বা এখন বেঁচে নেই, পরবর্তীতে দেখতে পেলাম যে আমার আব্বা প্রচুর পছন্দ করে গান। যখন আমি মিউজিকে প্রফেশনাল হয়ে গেলাম, তখন ওনার রূপটা উনি দেখিয়েছে যে উনি খুশি আমি এই জিনিসটাতে আছি, এটাতে উনি খুশি, এটা পরবর্তীতে দেখতে পেলাম। কিন্তু যখন শুরুতে শিখি তখন ওনার সাপোর্টটা ছিল না, অনিশ্চয়তার জায়গাটা হয়তো ছিল। উনি হয়তো বা ওই যে যেটা বললাম, আপনি যেটা বললেন, চাইতো হয়তো বা আমি পড়াশোনা দিয়ে কিছু একটা করি জীবনে। তো পরবর্তীতে ওই ভাইয়ের থেকে শেখা শুরু করলাম না, গিটারটা কিনে একটা, ওই যে লোডশেডিং এর টাইমটা কাজে লাগাতাম, দিনে 6 বা 7 বার, মানে 6 থেকে 7 ঘন্টা। আমি কিছুক্ষণ প্র্যাকটিস করি, দিয়ে দিই আমার ভাইকে, আমার হাত ব্যথা হয়ে গেছে, ও কিছুক্ষণ প্র্যাকটিস করে আবার আমাকে দেয়, এভাবে সারাদিন ওই 6-7 ঘন্টা করেই প্র্যাকটিস করা হতো, ওই শুরু। কিন্তু কার কাছে শিখেছিলেন? কার কাছে শিখেছেন সেই ক্ষেত্রে বলতে গেলে অনেক ইতিহাস নেই এই ক্ষেত্রে, এটার ইতিহাসটা অল্প, কিন্তু ইন্টারেস্টিং এটাও। ওই কাজিন থেকে আসলে 1 মাস বা 2 মাস হয়তো আমরা লেসন পেয়েছিলাম, ও লন্ডনে চলে গেল, তখন ওকে আর পেলাম না। তো ওই সময় আমি ইন দ্য মিন টাইম প্রফেশনালি মিউজিক শুরু করার চিন্তা ভাবনা করে ফেললাম, মানে ঘরে আর কত বাজাবো, এরকম একটা ব্যাপার চলে আসলো। আর এগিয়ে যাচ্ছিলাম, কেন এগিয়ে যাচ্ছিলাম সেটা আমি আস্তে আস্তে বলছি। মিউজিকে এগিয়ে যাচ্ছিলাম, যার কারণে ব্যান্ড করার চিন্তা করলাম, কাজিন এবং কলেজ ফ্রেন্ডরা কয়েকজন মিলে আমরা ব্যান্ড করার সিদ্ধান্ত নিলাম। ওই তখনই আমি প্রথম ওখানে আমি অ্যাজ এ ভোকাল, আমার শুরুটা হচ্ছে অ্যাজ এ ভোকাল, আমি গান গাইতাম ওই ব্যান্ডে, আমার ভাই গিটার বাজাতো, আর কাজিন এবং ফ্রেন্ডরা বাকি ইনস্ট্রুমেন্ট বাজাতো। তো ওই ব্যান্ডটা ক্যারি করার ফাঁক দিয়ে আমি আবার আরেকটা ব্যান্ড, আমার ওই এলাকার প্রাচীর নামের একটা ব্যান্ডে জয়েন করেছিলাম, ওখানে অ্যাজ এ বেস গিটারিস্ট। তো ওই ব্যান্ডে ড্রামার যিনি ছিল, ওনার নাম হচ্ছে শশী, সুপার একজন মিউজিশিয়ান বাংলাদেশের আমি বলবো, কিন্তু ওনারও আমাদের ব্যাড লাক, উনি বাংলাদেশে নাই, আমেরিকায় চলে গিয়ে ওনার জীবন ওখানেই সেট করে ফেলেছে। শশী ভাই আমাকে পরবর্তীতে আপডেট প্রফেশনাল হওয়ার যে একটা সাজেশন, উনি বলতো আমি তোমাকে শেখাবো না, আমি তো একসাথেই মিউজিক করি কলিগ, বাট সাজেশন দিতে পারি। কি সাজেশন? ওই সাজেশনটি আমার লাইফে অনেক কাজে দিয়েছে, ওইটাই আমার শেখার পরে আর কোনোদিন আর কারো কাছে শেখার সুযোগটা হয়নি, ওইভাবে কেউ শেখাতে চাইনি লাইফে। আমরা যাদের কাছে গিয়েছি শেখার জন্য, দেখলাম যে সবাই একটা তাচ্ছিল্য, মানে শেখাবে না, কি কারণ জানি না, হিংসা বা কি, তা তো আসলে আমার জানা নাই। কিভাবে তারা, কেন একটা মানুষকে শিখাবো না কেন, এটা তো তারাই জানে, বারবার ঘুরায়, ফোন দিলেই ঘুরায়, এরকম অনেকেই আছে, নাম বলবো না, মিউজিশিয়ান। তো পরবর্তীতে যেহেতু আমরা 2 ভাই, এই সুযোগটাকে আমরা কাজে লাগিয়েছি, আমরা 2 ভাই একসাথেই বিভিন্ন ধরনের, বলা যেতে পারে নিজের আগ্রহেই শেখা, একদম নিজের আগ্রহে। এবং এই জায়গাটাই ছোটবেলা থেকে যে গান শুনতাম, ওইটার প্রভাব যে আমাদের বডিতে, মিউজিক যে বডিতেই ছিল, এটা তো তখন পর্যন্ত আইডিয়া নেই। যখন একটা ইনস্ট্রুমেন্ট ধরলাম, কারো কাছে শিখাবো লাগতেছে না, এমনি বানাচ্ছি। গান শোনার যে প্র্যাকটিস, এটা ভীষণ রকম জরুরি। আর অনেক গল্প আছে, কিন্তু তার আগে একটি গান শুনি আপনার কণ্ঠে। আচ্ছা,
ঠিক আছে, তাহলে একটা গান শোনাই। 2016 সালে একটা অ্যালবামে, তখন সিডি বের হতো, এখন তো আর সিডি বের হয় না, ইউটিউবের যুগে চলে এসেছে। সিডিতে তখন বের হতো একটা অ্যালবাম গিয়েছিল পহেলা বৈশাখের মেবি, ওটাতে আমার একটা গান গিয়েছিল শহীদ খানের লিরিক্স এবং অনু মুস্তাফিজ আমার এক বড় ভাই, ওনার কম্পোজিশন সুরে। ওই গানটা একটু শোনাই। শুনি। বলেছি তাকে শতবার বুঝে নিতে আমার মন, সে তো আর আমার কাছে থাকতে চায় না এখন। বলেছি তাকে শতবার বুঝে নিতে আমার মন, সে তো আর আমার কাছে থাকতে চায় না এখন। উড়ে যেতে চায় দূরাঙ্গিনায় অচেনা সুখে বিভোর। কি করি উপায় বেঁধে রাখা দায়, কাটে না একলা প্রহর। বলেছি তাকে শতবার বুঝে নিতে আমার মন, সে তো আর আমার কাছে থাকতে চায় না এখন। গানটা ভীষণ সুন্দর। গানটা আসলে হ্যাঁ আমার ভালো লেগেছিল, তাই আমি ওই অ্যালবামে গানটা গেয়েছিলাম। আপনার এতগুলো বছর ক্যারিয়ারে নিজের মৌলিক গানের সংখ্যা অনেক কম, মানে এটা কখনো অনেক কি কম বলতে গেলে তো আফসোস হয়? নাই বলা যায়, কারণ আমি এক্ষেত্রে আমার একটা গাফিলতি ছিল। আমি যেহেতু মিউজিকে আমি শুরু করেছিলাম ভোকাল হিসেবে, কিন্তু এর পাশাপাশি যখন আমি বিভিন্ন ব্যান্ডে মিউজিশিয়ান হিসেবে বাজানো শুরু করলাম, ওইদিকে আমি মনোযোগী হয়ে গিয়েছিলাম এবং আমার নিজেকে আমি নিজে বুঝিয়েছি আমি নতুন, আমি আরেকটু শিখি। অ্যাজ এ ভোকাল আমি একটা গান বের করার জন্য আরেকটু শিখি। যদিও আমি লিরিক টিউন এগুলো তখনই আমি করা শুরু করে দিয়েছিলাম যখন আমি গিটার শিখতেছি। 1 বছর 2 বছর যাওয়ার সময়তেই আমি লেখা শুরু করে দিয়েছি। আমি গাচ্ছি, আমি ঘরে গাচ্ছি, নিজের মতো গাচ্ছি, বিভিন্ন স্টেজে গাচ্ছি। কিন্তু আমার মনে হয়েছে রেকর্ডিং করার জন্য আমার আরেকটু শেখা দরকার। ওই আরেকটু শেখা দরকার করতে করতে যে 16 বছর কিভাবে পেরিয়ে গেল আমি তো নিজেও খেয়াল করিনি। তো সেই ক্ষেত্রে গত 1 বছর যাবত আমি এই জিনিসটা আমার মাথায় অনেক নাড়া দিল যে মিউজিক তো অনেক হলো, অনেক তো করলাম। আমার যে গানগুলো আমি সেই 2007-08 লিখেছি, লিখে রেখে দিয়েছি, ওগুলো আমার করা উচিত। তো তখন আমার নিজের বাসার স্টুডিওতে আমি একটা করে গান, এখন মৌলিক গানগুলো নিজের কম্পোজিশন করা শুরু করেছি। আচ্ছা, তো আমার ইচ্ছা এখন যেহেতু ইউটিউবের যুগ, আস্তে আস্তে আমি একটা গান করে ইউটিউবে আস্তে আস্তে আপলোড করব আমার নিজের মৌলিক গান। এখন খুব রিসেন্ট টাইমে কোনো গান রিলিজ হয়েছে কি? খুব রিসেন্ট টাইমে কোনো গান না, মৌলিক গান আমি রিলিজ করিনি। বরঞ্চ আমি বলতে পারি আমার নিজের লেখা এবং সুর করা গান, আমি আমার একটা ভাগ্নে খুব ভালো গান গায়, ওর নাম রাসেল। তো ও 2013 সালে, তখন আমার বাসায় স্টুডিও নেই, কম্পোজিশন শুরু করিনি তখন। তো আমাকে বলতেছে মামা আমার একটা গান লাগবে, কি করা যায়? আমি বলি আপনার এই গানটা আমার পছন্দ, একটা গান আমার পছন্দ, ওই গানটা সে গাবে। তো আমার লিরিক টিউনের ওই গানটা আমি ওকে দিয়েছি, ও অন্য একজনের কম্পোজিশনে, তখন সিডির যুগ, ও একটা সিডিতে ঘুম নামের একটা অ্যালবাম, ওই অ্যালবামে ওই গানটা গেয়েছিল, আমার লেখা শুরু করা, কিন্তু আমি ওকে দিয়ে দিয়েছিলাম। তো আমার নিজের গান আমি নিজে গেয়ে বের করব, সেটা হচ্ছে আসবে, এখনো হয়নি, আসবে। মানে এখন কাজ চলছে, সামনে আমরা হয়তো পাবো। আমরা 2 ভাই কম্পোজিশন করছি বাসায় 2020 সাল থেকে, ওই করোনার সময়টাতে কাজে লাগিয়েছিলাম কম্পোজিশন। মানে অন্যদের জন্য গান অলরেডি করেছি, মানে গান লেখা, অন্যদের করা, কম্পোজ করা। হ্যাঁ, বৃষ্টি নামের একটা মেয়ের জন্য গান করেছিলাম, ওর লেখা শুরু করা গান, ওটা আমরা 2 ভাই কম্পোজিশন করে দিয়েছি। আর এই যে ভাগ্নে রাসেল যার কথা বললাম, খুব ভালো গায় ও, তো ওর জন্য আমার লিরিক, পাশাপাশি ওরও লিরিক আছে, এরকম 2 থেকে 3টা গান ওর জন্য করেছি। ওগুলো সব ওরা ইউটিউবে একটা করে আপলোড করেছে সবাই। তো যেহেতু এখন ইউটিউবের যুগ, তো ওগুলো হয়েছে, কিন্তু আমার নিজের মৌলিক গান এখনো আমি প্রকাশ করতে পারিনি, সেটা আমি করব খুব শীঘ্রই। কাছাকাছি অলমোস্ট 90% ওয়ার্ক ডান। তো ওটা হয়ে গেলেই আমি আমার মৌলিক গান, আমরাও সেটার প্রতীক্ষায় রইলাম। এবার একটু জানতে চাইবো যে একজন মিউজিশিয়ান হিসেবে কাজ করাটা বেশ কঠিন, এবং বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরেও নিশ্চয় শো করতে যাওয়া হয়েছে, কাদের সাথে কাজ করা হয়েছে, আর্টিস্ট কারা কারা ছিলেন? হ্যাঁ, মিউজিশিয়ান হিসেবে কাজ করাটা আসলেই কঠিন যদি মানে ক্যাপাবিলিটিটা কম থাকে তার। একটা মিউজিশিয়ান যদি সে ক্যাপেবল হয় সবার সাথে বাজানোর, অথবা আমি যে জনরার মিউজিক করতে চাই সেই জনরাতে যদি আমি ক্যাপেবল হই, তখন সহজ হয়ে যায়, তখন আর কষ্ট হয় না বা টাফ লাগে না।
তো আমরা দুই ভাই যখন ওই যে কারো কাছ থেকে শিখতে পারলাম না, তখন একটা জেদ কাজ করে না মনে, ওই জেদ থেকে বিভিন্ন ধরনের মিউজিক নিয়ে ঘাটাঘাটি করে যে আমরা ব্লুজ, ফাঙ্ক, বিভিন্ন টাইপের মিউজিক নিয়ে ঘাটাঘাটি করে আমরা একজন আরেকজনের ভুল ধরিয়ে দিয়ে এভাবে আমরা নিজেদেরকে আপডেট করে এমন একটা পর্যায়ে চলে আসছি যেটাতে এখন আমাদের কারোর সাথে কাজ করতে গেলে আমরা অন্তত আনকমফোর্ট ফিল করি না, এবং আমাদেরকে যারা নিচ্ছে, যাদের সাথে প্লে করছি বা মিউজিক করছি, তারা স্বাচ্ছন্দ্য আমাদের সাথে, এবং তারা পছন্দ করেই আমাদেরকে ডাকছে, নিচ্ছি। তো এই পছন্দ করে এই যে ডাকার মাধ্যমে বাংলাদেশের অনেক শিল্পীর সাথেই বাজানো হয়েছে এখন পর্যন্ত, যেহেতু সময়টাও লম্বা, বাজানোর লিস্টটাও অনেক। সে 2011 শেষে প্রথম ঢুকেছিলাম ওনার টিমে, প্রীতম আহমেদ, বাংলাদেশের একজন স্বনামধন্য শিল্পী প্রীতম আহমেদ ভাইয়া, ওনার সাথে ঢুকেছিলাম ওনার সেটআপে। ওখানে আমরা একসাথে বাজানোর সময়ে ওনার থেকেই প্রথম রেকর্ডিংয়ে বাজানোটাও শিখেছি, স্টুডিওতে, ওনার স্টুডিওতে প্রথম রেকর্ডিংয়ে বাজাচ্ছি। ওখান থেকে বেস গিটার এবং বিভিন্ন টেক, এখন পর্যন্ত অন্তত 200 থেকে 250টা গানে আমার বেস গিটার বাজানো আছে। পাশাপাশি এখন যে গত 4 বছর যাবত নিজের স্টুডিও। এর পরবর্তীতে ধারাবাহিকভাবে অনেক শিল্পীর সাথে বাজানো হয়েছে, সবার নাম তো আসলে বলা যায় না, তার নামি দামি সবার সাথেই বাজানো হয়েছে। তবে আমি লেটেস্ট যাদের সাথে বাজাচ্ছি, যাদের সাথে আমার এর মধ্যে ফরেন কান্ট্রিতে যাওয়া হয়েছে, তো এটা আমি আমার মেহেরিন আপু, বাংলাদেশের একজন পপ শিল্পী, উনি তো আইকন বলা যায় ফিমেলদের মধ্যে। তো ওনার সাথে ওনার ব্যান্ড মেহেরিন অ্যান্ড দ্য আনারি, ওই ব্যান্ডে আমি বাজাচ্ছি 2 বছর যাবত বাজাচ্ছি। ওই ব্যান্ডের সাথে আমি ভুটানে আয়োজিত ইন্টারন্যাশনাল মিউজিক ফেস্টিভ্যাল লাস্ট ইয়ারে আমি গিয়েছিলাম। এটা খুবই একটা দারুণ এক্সপিরিয়েন্স। 30টা ব্যান্ড বিভিন্ন দেশ থেকে, 30টা ব্যান্ড এসেছে, আমরা ওখানে একটা ব্যান্ড হিসেবে গিয়েছিলাম বাংলাদেশ থেকে। তো খুব দারুণ এক্সপিরিয়েন্স, কি সুন্দর ওয়েদার, কি সুন্দর পরিবেশ, একদম মানে খুব এনজয় করেছি। নেপালের ব্যাপারটাই তো একেবারে অন্যরকম। হ্যাঁ, নেপাল ভুটান দুইটাই। আমি তো ভুটানে গেলাম, আর নেপালে গিয়েছিলাম 2020 সালে করোনার সময় অন্য একটা ব্যান্ডের সাথে। ওটাও দারুণ একটা ব্যাপার। ওখানে তো আসলে বিদেশে বা বাইরে ঘুরতে, মানে শোতে যাওয়ার ব্যাপারটা আমার কাছে বেশি আনন্দ লাগে। আমি ওখানে অনেক ঘোরা যায়, আমার কাছে এটা আমি পছন্দ করি। আমি বাইরের দেশে বিভিন্ন জায়গায় ঘুরতে আমি খুব পছন্দ করি। কাজ তো থাকেই, ওটা তো আমরা দেশে অনেক করি, সেম জিনিসটাই আমরা ওখানে, কিন্তু ওখানে যে পাশাপাশি আমরা বিভিন্ন জায়গায় এক্সপ্লোর করতে পারছি, এটা আমার কাছে খুব আনন্দ দেয়। একটা পাওনা। তারপর আমি মিউজিশিয়ান হিসেবে নিজেকে তৈরি করতে গেলে অনেকটা বছর চলে যায়। সেই হিসেবে আর্থিক যেই সচ্ছলতা, সেই বিষয়টা কি আসে? কারণ এখানে তো আসলে জীবিকা বিষয়টি জড়িত, সেটা আসলে কতখানি থাকে? এই ক্ষেত্রে আমি এটা অবশ্যই বলতে পারবো যে আমার তরফ থেকে এটা আমি যেটা বুঝি, একটা মিউজিশিয়ান যদি প্রফেশনালি মিউজিক করতে চায়, অবশ্যই তার যদি আর্থিক ব্যাকআপটা ভালো থাকে, এটা তার জন্য অনেক বড় প্লাস পয়েন্ট। কারণ সেক্ষেত্রে সে তার নিজের ইচ্ছা মতো মানে ইনস্ট্রুমেন্ট কিনতে পারবে, 1 নাম্বার আর্থিক ব্যবস্থা ভালো থাকলে। উনি বিভিন্ন জায়গায় শিখতে পারবে, 2 নাম্বার। 3 নাম্বার, তার কোনো টেনশন নেই যে আমার কোনো একটা মানে ওই তারাটা থাকবে না। নিজের ইচ্ছা মতো, নিজের পছন্দ মতো বিভিন্ন জায়গাতে মিউজিক, বিভিন্ন টাইপের মিউজিক করার সুযোগটা থাকে। তো যখন ওই ব্যাকআপটা না থাকলে হয় কি, তখন অনেক তাড়াহুড়ো লেগে যায় যে আমার তো টাকা লাগবে, আমার তো আয় করতে হবে। তখন এই বাছাইয়ের ব্যাপারটা থাকে না, তখন সব জায়গায় দৌড়ানো লাগে। তো এই জন্য আমি প্রেফার করি যে ব্যাকআপটা যদি ভালো থাকে, তারা যদি মিউজিক করে, ভালো মিউজিক করার সম্ভাবনাটা, সুযোগটা তাদের জন্য। সময় আপনি যখন তরুণ ছিলেন, বা আপনি এবং আপনার ভাই যখন তরুণ ছিলেন, তখন নিজে নিজে শিখেছেন। এখন কোন তরুণ কি আপনাদের কাছে শিখতে চায় গিটার বাজানো? হ্যাঁ, এটা তো অবশ্যই। আমরা 2 ভাই প্রথম থেকে এই জিনিসটা মনের মধ্যে গেঁথে গিয়েছিল, যেহেতু সবাই কয়েকজন আমাদেরকে এভাবে ঘুরিয়েছে, শিখায়নি। তা আমাদের কাছে যদি কেউ শিখতে চায়, আমরা তাদেরকে না করি না, সেটা যেই হোক। যদি শিখতে চায়, আসো, অবশ্যই। আমি অনেক জানি না, আমি এখনো শিখছি। কারণ মিউজিকের এই জানা বা যে কোনো কিছু জানা তো সাগরের ব্যাপার, সাগরের মতো। এটার মধ্যে তো আমি যত জানা যায় তত মনে হয় কিছুই আসলে হবেই না, ওটা কোনো শেষ নেই। তো আমার তো শেষ নেই, আমি তো এখনো প্রতিনিয়ত শিখছি। বাট যতটুকু জেনেছি লাইফের এই 16 বছরে মিউজিক করে বা চেষ্টা করে, যদি কেউ আমার কাছে আসতে মানে চায় শেখার জন্য, আমি অবশ্যই তাকে সাপোর্ট দেই যতটুকু সম্ভব। অবশ্যই ভাইয়া, সকল কাজের জন্য অনেক অনেক শুভকামনা রইল। একদম শেষ পর্যায়ে আমরা চলে এসেছি, আপনার কণ্ঠে আরো একটি গান শুনতে চাই। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। আমি একটা গান গাইছি। এই গানটা আমার খুব পছন্দের একটা গান। এই গানটা আমি চাই নাই যে না আমি নিজেই গাইবো, এরকম একটা প্ল্যান ছিল। কিন্তু ওই যে আমার ভাগ্নে রিকোয়েস্ট করলো যে মামা একটা গান লাগবে, আমি অ্যালবাম একটা গাইবো, আমাকে একটা গান দেন, আপনার এই গানটা আমার পছন্দ। আচ্ছা ঠিক আছে, রিকোয়েস্ট করলাম। আমার তার অনেক সেই গান, ওই গানটা আমি গাইতে চাচ্ছি। গানের টাইটেলটা হচ্ছে স্বপ্ন। এটা আমার লেখা 2008 সালে। তখন আমি মাত্র গিটার
টুকটাক করে পারছি তখনই লেখা শুরু করেছি, তখন আমি লিখেছিলাম। একটু ফানি টাইপের আর কি আমার কাছে মনে হয়েছে। স্বপ্ন কি কেউ বলতে কি পারো, স্বপ্ন কি পূরণ হয় না কারো, স্বপ্ন কি কেউ বলতে কি পারো, স্বপ্ন কি পূরণ হয় না কারো, স্বপ্ন কেন আসে স্বপ্ন কেন ভাঙে কেউ তো ভাবে না স্বপ্ন দেখার আগে, স্বপ্ন কেউ দেখে বড় হবার, কেউ আবার স্বপ্ন দেখে আকাশটা ছুবার, স্বপ্ন কেউ দেখে বড় হবার, কেউ আবার স্বপ্ন দেখে আকাশটা ছুবার, হৃদয়ে দোলা লাগে স্বপ্ন দেখি যদি জাগ বয়ে যায় স্বপ্নের নদী, হৃদয়ে দোলা লাগে স্বপ্ন দেখি যদি জাগ বয়ে যায় স্বপ্নের নদী, আহা না না না। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাইয়া আমাদের আয়োজনে এসে সময় দেওয়ার জন্য। অবশ্যই আমি এনটিভির সকল কলাকুশলীকে ধন্যবাদ জানাবো আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। আপনাকে অনেক ধন্যবাদ, আপনার সাথে গল্প করে আড্ডা দিয়ে অনেক ভালো লাগলো। থ্যাংক ইউ। প্রিয় দর্শক, আমরা চলে এসেছি অনুষ্ঠানের শেষ প্রান্তে। অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে মেইল করুন আজ দুপুরে @ntvbd.com-এ। বিশ্বের যে কোনো প্রান্ত থেকে যে কোনো সময় আজ দুপুরে দেখতে ভিজিট করুন আমাদের পূর্ণাঙ্গ ওয়েব পোর্টাল www.ntvbd.com। এছাড়া এনটিভি সব জনপ্রিয় অনুষ্ঠান ও খবরের আপডেট পেতে ভিজিট করুন আমাদের ইউটিউব চ্যানেল ও ভেরিফাইড ফেসবুক পেজে। সবার মঙ্গল কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। শুভ দুপুর।